নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে আজকের গল্প মুন্সী প্রেমচাঁদের লেখা। গল্পের নাম বুড়ি কাকি। বার্ধক্য প্রায় শৈশবের পুনরাগমনের সূচক, তাই বুড়ি কাকির জীবের স্বাদ ভিন্ন অন্য আর কোনো ক্ষমতা অবশিষ্ট ছিল না। একমাত্র কান্না ছাড়া নিজের কষ্টের প্রতি অন্যের দৃষ্টি আকর্ষণ করার অন্য কোনো উপায়ও তার ছিল না। সমস্ত ইন্দ্রিয়, চোখ, হাত ও পা জবাব দিয়ে দিয়েছিল। তিনি কেবল মাটিতে পড়ে থাকতেন, আর বাড়ির কেউ যদি তার ইচ্ছার বিরুদ্ধে কিছু করত, খাবার সময় যদি পার হয়ে যেত, ক্ষুধার পূর্ণ নিবৃত্তি যদি না হতো, কিংবা বাজার থেকে কোনো জিনিস এলে যদি তাকে দেওয়া না হতো, তাহলে তিনি কাঁদতে শুরু করে দিতেন। তার কান্না সাধারণত ঠিক কান্না ছিল না, তিনি গলা ছেড়েই কাঁদতেন। এক যুগ হলো তার স্বামী স্বর্গত হয়েছে, একের পর এক তাজা ছেলেও মারা গেছে। এখন এক ভাইপো ছাড়া তার আর কেউ নেই। এই ভাইপোর নামেই তিনি তার সমস্ত সম্পত্তি লিখে দিয়েছিলেন। সমস্ত সম্পত্তি লিখে নেওয়ার সময় তার ভাইপো অনেক বড় বড় কথা বলেছিল, কিন্তু আসলে সেসব ছিল কুলি ডিপোর দালালদের মতো ভুলিয়ে নেওয়ার ধান্দা। যদিও ওই সম্পত্তির বার্ষিক আয় 150-200 টাকার কম ছিল না, তবুও বুড়ি কাকির পেট ওরে খাওয়া জুড়ত অনেক কষ্টে। এ ব্যাপারে তার ভাইপো পণ্ডিত বুদ্ধিরামের দোষ না, তার অর্ধাঙ্গিনী শ্রীমতী রূপার দোষ, তা নির্ণয় করা খুব সহজ ছিল না। বুদ্ধিরাম ছিল স্বভাবে সজ্জন, তবে ততক্ষণই সে সজ্জনতা দেখাতো যতক্ষণ না তার পকেটে হাত পড়ত। রূপার স্বভাব ছিল ঠিকই ভালো, তবে সে কিন্তু ছিল একটু ধর্মভীরু। তাই রূপার স্বভাবের উগ্রতা কাকিকে অতটা উত্ত্যক্ত করতো না যতটা করত বুদ্ধিরামের ভালোবাসে। কখনো কখনো নিজের অত্যাচারের জন্য বুদ্ধিরামের খেদ হতো। মনে মনে ভাবত, এই সম্পত্তির দৌলতেই তো আমি আজ ভালো মানুষ হয়ে বসেছি। যদি শুধু মুখের কথায় আর শুষ্ক সহানুভূতিতে কাজ হতো, তাহলে কখনো সে আপত্তি করত না। কিন্তু বাড়তি খরচের ভয় তার সদিচ্ছাকে দাবিয়ে রেখে দিয়েছিল। এমনকি যদি দরজায় এসে কোনো ভদ্রলোক বসতেন আর বুড়ি কাকি তার কাছে নিজের কথা বলতে আরম্ভ করতেন, তাহলেও বুদ্ধিরাম রেগে আগুন হয়ে যেত আর ঘরে গিয়ে তাকে আচ্ছা কষে শাসাত। ছেলেপুলেদের সঙ্গে বুড়োদের একটা স্বাভাবিক বিদ্বেষের সম্পর্ক থাকে। তার উপর তারা যখন বুড়ি কাকির সঙ্গে নিজেদের মা বাবার এই ব্যবহার দেখত, তখন তারা আরো বেশি করে তার পেছনে লাগতো। কেউ একটা চুটকি মন্তব্য করে পালিয়ে যেত, কেউ বা জল মুখে নিয়ে তার উপর কুলকুচি করে দিত। কাকি চিৎকার করে কাঁদতেন, কিন্তু যেহেতু সবাই জানতো যে কাকি কেবল খাবার জন্য চিৎকার করে, তাই কেউ আর তার হা হুতাশ কিংবা আর্তনাদে ঠিক গুরুত্ব দিত না। তবে ক্রুদ্ধ কাকি যদি বাচ্চাদের গালি দিতে শুরু করতেন, তাহলে কিন্তু রূপা ঘটনাস্থলে এসে হাজির হতো। এই ভয়ে কাকি কদাচিৎই তার জিহ্বা কৃপাণের প্রয়োগ করতেন। যদিও কান্নার চেয়ে উপদ্রব দমনের জন্য এই পন্থা ছিল অনেক বেশি উপযুক্ত। সমস্ত পরিবারের মধ্যে যদি কাকির সঙ্গে কারো অনুরাগের সম্পর্ক থেকে থাকে, তবে তা ছিল বুদ্ধিরামের ছোট মেয়ে লাডলির সঙ্গে। লাডলি তার 2 ভাইয়ের ভয়ে তার ভাগের ছোলা ভাজা, মিষ্টি ইত্যাদি বুড়ি কাকির পাশে বসে খেত। এই ছিল তার রক্ষাগার। তবে যদিও কাকির লোলুপতার জন্য তার আশ্রয় অত্যন্ত দুর্মূল্যের ব্যাপার হয়ে পড়েছিল, তবুও ভাইদের অন্যায়ের চেয়ে এই আশ্রয়টা ছিল অনেক বেশি সুলভ। পরস্পরের এই স্বার্থ চিন্তা দুজনের মধ্যে সহানুভূতির সৃষ্টি করেছিল।
রাত্রিকাল বুদ্ধিরামের বাড়ির দরজায় সানাই বাজছে, আর গ্রামের বাচ্চাদের একটা দল বিস্ময়াবিষ্ট চোখে সঙ্গীতের রস আস্বাদন করছে। খাটিয়ার ওপর বসে বিশ্রাম করতে করতে অতিথিরা নাপিতদের দিয়ে গা হাত টেপাচ্ছে। পাশে উপস্থিত ভাট বীর গাথা শোনাচ্ছে, আর কিছু আবেগপ্রবণ অতিথির বাহ বাহ শুনে তারা খুব খুশি হয়ে ভাবছে এই প্রশংসার যথার্থ অধিকারী বুঝি সে নিজেই। দু একটা ইংরেজি শিক্ষায় শিক্ষিত নব্য যুবক অবশ্য এসব ব্যাপারে উদাসীন হয়ে বসেছিল। এইরকম অশিক্ষিত সমাজে কিছু বলা অথবা যোগ দেওয়া নিজেদের মর্যাদার হানিকর বলে তারা ধরে নিয়েছিল। আজ বুদ্ধিরামের বড় ছেলে মুখরামের আশীর্বাদ, এ হলো তারই উৎসব। বাড়ির ভেতর স্ত্রীলোকেরা গান গাইছে, আর রূপা অতিথিদের খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত। উনুনের ওপর কড়া বসানো হয়েছে, একটায় পুরি কচুরি ইত্যাদি ভাজা হচ্ছে, আরেকটায় অন্য রান্না চলেছে। একটা বড় হাঁড়িতে মশলাদার ব্যঞ্জন রান্না হচ্ছে। ঘি আর মশলার ক্ষুধাবর্ধক সুগন্ধে চারিদিক ভুর ভুর করছে। বুড়ি কাকি নিজের কুঠুরিতে শোকের প্রতিমার মতো বসেছিল। খাবারের এই সুগন্ধ তাকে ব্যগ্র করে তুলেছিল। তিনি মনে মনে ভাবছিলেন, আমাকে পুরি সম্ভবত দেবে না, এত দেরি হয়ে গেল, অথচ কেউ খাবার তো নিয়ে এলো না। মনে হচ্ছে সকলের খাওয়া বোধহয় শেষ হয়ে গেছে, আমার জন্য আর কিছু পড়ে নেই। এ কথা ভেবেই তার খুব কান্না পেল, কিন্তু অমঙ্গলের আশঙ্কায় তিনি কাঁদতে পারলেন না। আহা, কি সুগন্ধ! এখন আর কে আমার খবর নেয়? যখন রুটি জোটে না, তখন কি আর এমন ভাগ্য হবে যে পেট পুড়ে আমি পুরি খাবো? এসব মনে হয়ে তার খুব কান্না এলো। বুকের মধ্যে একটা ব্যথার মতো শুরু হলো, কিন্তু রূপার ভয়ে তিনি আবার চুপ করে গেলেন। এসব যন্ত্রণাদায়ক চিন্তায় বুড়ি কাকি অনেকক্ষণ মগ্ন হয়ে রইলেন। ঘি ও মশলার সুগন্ধ থেকে থেকে তার মনকে হতচেতন করে দিচ্ছে। মুখ জলে ভরে ভরে আসছে। পুরীর স্বাদ মনে হতেই তার মনে তীব্র আকাঙ্ক্ষার উদয় হচ্ছে। কাকেই বা ডাকা যায়? আজ তো লাডলি বেটিও আসেনি। ছেলে দুটো সবসময় এসে দিক করে, আজ তাদেরও তো কোনো পাত্তা নেই। কি হচ্ছে না হচ্ছে তার যদি একটু কিছু খবর পাওয়া যেত। বুড়ি কাকের কল্পনায় পুরীর ছবি নাচতে শুরু করলো। খুব লাল লাল, খোলা খোলা, নরম নরম। রূপা খুব ভোজের ব্যবস্থা করে থাকবে। কচুরিতে দেওয়া সাজিরে আর এলাচের সুগন্ধ ভেসে আসছিল। একটা পুরি পেলে হাতে দিয়ে দেখাই যেত। কেন কড়ার সামনে গিয়েই একটু বসি না? কলকল করে পুরি ভাজা হবে, কড়া থেকে গরম গরম উঠিয়ে থালায় রাখা হবে। ঘরে বসে ফলের গন্ধ শোঁকা যায়, তবে বাগানে যেতে পারলে তো সেটা আরো ভালো। এসব ভেবে বুড়ি কাকি উপুর হয়ে বসে হাতে ভর দিয়ে দিয়ে অনেক কষ্টে চৌকাঠ পার হয়ে ঘষ্টাতে ঘষ্টাতে কড়ার কাছে গিয়ে বসলেন। ভোজনরত মানুষের সামনে বসে ক্ষুধার্ত কুকুরের যে অবস্থা হয়, কড়ার পাশে বসে বুড়ি কাকিরও তাই হলো। রূপা তখন কাজের চাপে একবারে চারিদিক ব্যস্ত। কখনো এ ঘর যাচ্ছে, কখনো ও ঘর, কখনো কড়ার পাশে আসছে, কখনো বা যাচ্ছে ভাঁড়ারে। কে একজন বাইরের থেকে এসে বলল, মহারাজ ভাং চাইছেন। তখনই সে ভাং দিতে লেগে গেল। এরই মধ্যে আবার কেউ এসে বলল, ভাট এসেছে, তাকে কিছু দিয়ে দিন, ভাটের জন্য সিধে বের করছে। এমন সময় তৃতীয় কেউ এসে জিজ্ঞাসা করলো, রান্না হতে এখন আর কত বাকি আছে? ঢোল আর করতাল একটু বের করে দিন। একা মেয়ে ছেলে বেচারা দৌড়ে দৌড়ে যেন একেবারে হয়রান হয়ে যাচ্ছে। বিরক্ত হয়ে রেগেও উঠছিল, তবু ক্রোধ প্রকাশ করার অবসরও সে পাচ্ছে না।
ভয় ছিল কোনো প্রতিবেশী না বলে বসে, এতেই এত মেজাজ? পিপাসায় তার গলাটা শুকিয়ে গেছিল, গরমের চোটে প্রাণ অতিষ্ঠ হয়ে উঠেছে। তবুও এতটুকু অবকাশ পাচ্ছে না যে একটু জল খেয়ে নেয় কিংবা পাখা নিয়ে হাওয়া খায়। এই ভয়ও ছিল যে একটু চোখ সরালেই হয়তো হরির লুট লেগে যাবে। এই অবস্থায় বুড়ি কাকিকে কড়ার পাশে বসে থাকতে দেখেই রূপা জ্বলে উঠল। তার ক্রোধ সংবরণ করতে পারল না। এটা মনে এলো না যে পড়শি মহিলারা সব বসে আছে, তারা কি ভাববে? অন্য লোক শুনেই বা কি বলবে? ব্যাঙ যেভাবে কেঁচোর ওপর ঝাঁপিয়ে পড়ে, ঠিক সেইভাবেই সেও বুড়ি কাকির ওপর ঝাঁপিয়ে পড়ল। তাকে দু হাতে ঝাঁকুনি দিয়ে বলল, এইভাবে পেটে আগুন লাগে? এটা পেট না খোল? ঘরে বসে কি দম বন্ধ হয়ে গেছিল? এখনো অতিথিদের খাওয়া হলো না, দেবতার ভোগ হলো না, তুমি কি সে পর্যন্ত একটু ধৈর্য ধরতে পারলে না? এসে বুকের ওপর বসে গেছ? এরকম জিভ পুড়ে যায় না কেন? সারাদিন না খেয়ে থাকলে কার হাঁড়িতে গিয়ে মুখ দিত কে জানে। গ্রামের লোক দেখলে বলবে যে বুড়ি ভরপেট খেতে পায় না বলেই বোধহয় এরকম ছোক ছোক করে বেড়ায়। ডাইনি মরেও না, আসরও ছাড়ে না, নাম ডুবিয়ে ছাড়বে, বেইজ্জত না করে থামবে না। এত গিলছে, তবু কে জানে সব ভস্য হয়ে কোথায় যাচ্ছে। নাও ভালো চাও তো কুঠুরিতে গিয়ে যাও, যখন বাড়ির লোকের খাওয়া শুরু হবে তখন তুমিও পাবে। তুমি তো আর কোনো দেবী নও যে কারো মুখে জলও পড়ল না আর এদিকে তোমার পুজো হয়ে গেল। বুড়ি কাকি মাথা তুললেন না, কাঁদলেনও না, কথাও বললেন না। ঘষ্টাতে ঘষ্টাতে চুপচাপ নিজের কুটুরিতে চলে গেলেন। রূপার আওয়াজ এত তীক্ষ্ণ ছিল যে মন ও মস্তিষ্কের সমস্ত ক্ষমতা, সম্পূর্ণ বিচার শক্তি এবং সম্পূর্ণ জোর ওই দিকেই আকর্ষিত হয়েছিল। নদীতে যখন কোনো বিশাল পাড় ভেঙে পড়ে তখন আশপাশের জল সেই জায়গা ভরার জন্য ছুটে আসে। রান্না হয়ে গেলে উঠোনে পাতা পড়ল, অতিথিদের ভোজন শুরু হয়ে গেল। মহিলারা ভোজের গীত আরম্ভ করে দিল। অতিথিদের নরসুন্দর ও ভৃত্যরাও তাদের সঙ্গে, অথচ একটু দূরে খাবার জন্য সব বসে গেছে। তাহলেও রীতি অনুসারে সকলের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত কেউই উঠতে পারছিল না। কিছুটা শিক্ষিত ছিলেন এমন দু একজন অতিথি ভৃত্যদের অনেকক্ষণ ধরে খাওয়া দেখে বিরক্তি প্রকাশ করছিল। সকলের খাওয়া শেষ না হওয়া পর্যন্ত বসে থাকার এই ব্যবস্থাকে তারা অপ্রয়োজনীয় আর অর্থহীন ব্যাপার বলেই মনে করছিলেন। বুড়ি কাকি নিজের কুটুরিতে গিয়ে অনুতাপ করছিলেন, আমি কি ছিলাম আর কি হয়েছি? রূপার উপর তার ক্রোধ হলো না, নিজের অস্থিরতার জন্য বরং দুঃখ হলো। সত্যিই তো, অতিথিদের আহার শেষ না হওয়া পর্যন্ত বাড়ির লোক কি করে খায়? আমার এতটুকু তস হইল না? সবার সামনে এই অপমান। এখন যতক্ষণ পর্যন্ত ডাকতে না আসবে আজ যাব না। মনে মনে এসব চিন্তা করে তিনি তাকে ডাকার প্রতীক্ষা করতে লাগলেন। কিন্তু ঘির রুচিবর্ধক সুবাসকে কঠোর ধৈর্য পরীক্ষক বলেই মনে হলো। এক একটা মুহূর্ত তার কাছে এক একটা যুগ বলে মনে হতে লাগলো। এখন বোধহয় পাতা বিছানো হয়ে গেছে, এতক্ষণে অতিথিরা এসে গিয়ে থাকবে। নাপিত জল দিচ্ছে আর অতিথিরা হাত পা ধুচ্ছে। লোক খেতে বসে গেছে বোধহয়, ভোজের গীতও গাওয়া হচ্ছে। এসব চিন্তা করে মনকে প্রবোধ দেবার উদ্দেশ্যে শুয়ে পড়ে আস্তে আস্তে একটা গীত গুনগুন করতে লাগলেন। তার মনে হলো, আমি অনেকক্ষণ গান গাইছি, তা এত দেরিতেও কি লোক এখনো খাচ্ছে? কারো কোনো আওয়াজ তো শোনা যাচ্ছে না, নিশ্চয়ই সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে। আমাকে ডাকতেও তো কেউ এলো না। রূপা রেগে গেছে,
কে জানে, হয়তো ডাকবেই না, হয়তো ভাবছে আমি নিজেই যাব। আমি তো আর কোনো অতিথি নই যে আমাকে ডেকে পাঠাতে হবে। বুড়ি কাকি যাবার জন্য তৈরি হলেন। মুহূর্তের মধ্যেই পুরি ও মশলাযুক্ত ব্যঞ্জন তার সামনে হাজির হবে। কাকির স্বাদ ইন্দ্রিয় উসকুস করে উঠল। মনে মনে তিনি নানা রকমের পরিকল্পনা করলেন। প্রথমে তরকারি দিয়ে পুরি খাবো, তারপর খাবো দই ও মিষ্টি দিয়ে। মাঠার সঙ্গে কচুরিটা জমবে ভালো। কেউ ভালো বলুক আর খারাপই বলুক, আমি চেয়ে চেয়ে খাবো। এতে লোকে বলবে তো যে কোনো বিবেচনা নেই। কি করব, এতদিন বাদে যখন পুরি জুটেছে তখন কি আর মুখ নষ্ট করে এমনি উঠে যাব? কাকি উবু হয়ে হাতে ভর দিয়ে উঠোনে এলো। কিন্তু দুর্ভাগ্য, আগের বারের মতো এবারেও কল্পনা সময়ের হিসাবে ভুল করে বসেছিল। অভ্যাগত মণ্ডলী তখন সবে বসেছে। কেউ খেয়ে আঙুল চাটছে, কেউ বা তীর্যক দৃষ্টিতে দেখছিল অন্যরা তখনও খাচ্ছে কিনা। কেউ ভাবছিল পাতে পড়ে থাকা পুরি কোনো রকমে পেটে ভরে নেওয়া যায় কিনা। কেউ কেউ দই খেয়ে জিভ দিয়ে তৃপ্তি সূচক একটা শব্দ করছিল, কিন্তু দ্বিতীয়বার চাইতে সংকোচ হচ্ছিল। এমন সময় বুড়ি কাকি ঘষ্টাতে ঘষ্টাতে তাদের মধ্যে গিয়ে হাজির হলো। অমনি কজন চিৎকার করে দাঁড়িয়ে বলতে লাগলো, আরে কে বুড়ি, এ কোথা থেকে এসে গেল? দেখবেন কাউকে ছুঁয়ে যেন না দেয়। পণ্ডিত বুধিরাম কাকিকে দেখেই রাগে একেবারে তিরবিরিয়ে উঠল। পুরি ভর্তি থালা নিয়ে সে দাঁড়িয়েছিল। থালা মাটিতে রেখে নিষ্ঠুর মহাজন যেভাবে বিশ্বাসঘাতক কিংবা পালিয়ে বেড়ানো কাউকে দেখা মাত্র লাফ দিয়ে তার টুটি চেপে ধরে, ঠিক সেইভাবে লাফ দিয়ে বুধিরাম কাকির দুটো হাত ধরে টানতে টানতে নিয়ে তাকে একবারে অন্ধকার কুঠুরিতে ছুঁড়ে দিল। আশার ইমারত ঝড়ের এক ঝটকায় যেন ধূলিসাৎ হয়ে গেল। অতিথিদের ভোজন হলো, বাড়ির লোকেদের আহার শেষ হলো, বাদ্যকার ধোবি চামারদেরও খাওয়া হলো, কিন্তু বুড়ি কাকিকে কেউ জিজ্ঞাসা করলো না। বুধিরাম ও রূপা দুজনেই বুড়ি কাকিকে তার নির্লজ্জতার জন্য শাস্তি দেবে বলেই বোধহয় ঠিক করে রেখেছিল। তার বার্ধক্য, তার দীনতা, তার বুদ্ধিভ্রষ্টতা কোনো কিছুতেই কারো মনে করুণার উদ্বেগ করল না। একমাত্র লাডলি তার জন্য কষ্ট পাচ্ছিল। কাকি আর লাডলির ভালোবাসা ছিল অত্যন্ত নিবিড়। বেচারা লাডলি খুব ভালো মেয়ে। ছেলে ছোকরাদের চ্যাংড়ামি কিংবা চঞ্চলতার লেশ মাত্রও ছিল না তার। দুবার যখন ওর মা বাবা কাকিকে নিষ্ঠুরভাবে টানাটানি করল, তখন ওই খুব মর্মাহত হয়েছিল। তার রাগ হচ্ছিল, এরা কেন কাকিকে পুরি দিচ্ছে না? কেন? সবই কি অতিথিরাই খেয়ে নেবে? আর যদি কাকিকে অতিথিদের আগেই খেতে দিয়ে দেওয়া হতো, তাহলে বা কি এমন অপরাধ হতো? সে কাকির কাছে গিয়ে তাকে প্রবোধ দিতে চাইছিল, কিন্তু মার ভয়ে যেতে পারছিল না। সে তার নিজের ভাগের পুরি একেবারেই খেলো না, তার পুতুলের বাক্সে বন্ধ করে রেখে দিল। সে চাইছিল এই পুরি নিয়ে সে কাকিকে দেয়। তার মন অধীর হয়ে উঠেছিল, বুড়ি কাকি আমার আওয়াজ শুনেই উঠে আসবে, পুরি দেখে কি খুশি না হবে, আমাকে খুব আদর করবে। রাত 11টা হয়ে গেছে। রূপা উঠোনে শুয়ে ঘুমিয়ে পড়েছে। লাডলির চোখে ঘুম আসছিল না। কাকিকে পুরি খাওয়াবার উৎসাহ তাকে ঘুমোতে দিচ্ছিল না। সে পুতুলের বাক্স সামনেই রেখে দিয়েছিল। যখন সে বুঝল যে মা ঘুমিয়ে পড়েছে, তখন সে চুপি চুপি উঠে ভাবতে লাগলো কেমন করে যাবে। চারদিক তো অন্ধকার, কেবল উনুনে আগুন জ্বলছে, আর উনুনের পাশে একটা কুকুর শুয়ে আছে। লাডলির দৃষ্টি দরজার সামনে নিম গাছে গিয়ে পড়ল। তার মনে হলো গাছে হনুমানজি বসে আছে।
তার লেজ, তার গদা সব যেন স্পষ্ট দেখা যাচ্ছে। ভয়ে সে চোখ বন্ধ করে ফেলল। ঠিক তখনই কুকুরটা উঠে বসায় লাডলি সাহস ফিরে পেল। একজন ঘুমন্ত মানুষের চেয়ে একটা পলায়মান কুকুর তার কাছে অনেক বেশি সাহসের কারণ হয়ে দেখা দিল। সে তার বাক্স তুলে নিয়ে বুড়ি কাকির কুড়ির দিকে চলল। বুড়ি কাকির শুধু এইটুকু মনে ছিল যে কেউ তার হাত ধরে হেঁচড়ে নিয়ে গেল, আর তার আরও মনে হয়েছিল কেউ জানে তাকে পাহাড়ের উপর দিয়ে উড়িয়ে নিয়ে গেল। তার পা বারবার পাথরে ঠুক্কর খেল। কে যেন তাকে পাহাড় থেকে ফেলে দিল, আর সে মূর্ছিত হয়ে পড়ল। যখন তার জ্ঞান ফিরল তখন কারোরই কোনো সাড়া পেলেন না। ভাবলেন সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, আর সেই সঙ্গে আমার কপালে কি করে রাত কাটবে। হায় রাম, কি খাবো? পেটে তো আগুন জ্বলছে। হায়, কেউ আমার খবর নিল না। আমাকে খেতে না দিলে কি ধন বৃদ্ধি হবে না? এই লোকগুলোর কি এতটুকু দয়াও হলো না যে বুড়ি কবে মরে যাবে তার মনে আর কেন দুঃখ দেওয়া? আমি শুধু পেট পূরণ করছি, আর তো কিছু নয়। এতেই এই অবস্থা। আমি তো আর অন্ধ কিংবা পঙ্গু নই যে কিছু বুঝবো না বা শুনবো না। যদি উঠোনে চলেই গেছিলাম তাতেই বা কি? বুদ্ধিরাম কি বলতে পারলো না যে কাকি এখন লোক খাচ্ছে, পরে এসো? আমাকে হেঁচড়ে ছুঁড়ে ফেলে দিল। ওই পুরীর জন্যই রূপা সকলের সামনে আমাকে গালিগালাজ করলো। ওই পুরীর জন্যই এত দুর্গতির পরেও ওদের পাথরের কলজে নরম হলো না। সবাইকে খেতে দিল, অথচ আমার কথা কেউ একটু জিজ্ঞাসাও করলো না। তখনই যখন দিল না, এখন আর কি দেবে? এসব চিন্তা করে কাকি নিরাশা ভরা একটা সন্তোষ নিয়ে শুয়ে পড়লেন। আত্মগ্লানিতে তার মন ভরে গেল, তবু অতিথিদের ভয়ে তিনি কাঁদলেন না। হঠাৎ তার কানে আওয়াজ গেল, কাকি ওঠ, আমি পুরি নিয়ে এসেছি। কাকি লাডলির গলার আওয়াজ চিনতে পারলেন। তাড়াতাড়ি উঠে বসে দুহাতে লাডলিকে আদর করে কোলে বসালেন। লাডলি পুরি বার করে দিলে কাকি জিজ্ঞাসা করলেন, কি তোর মা দিয়েছে? লাডলি বলল, না, এটা আমার ভাগের। কাকি পুরীর ওপর হামলে পড়ে 5 মিনিটেই বাক্সটা খালি করে দিল। লাডলি জিজ্ঞাসা করলো, কাকি পেট ভরেছে তো? অল্প বর্ষায় যেমন ঠান্ডার পরিবর্তে আরো গরম লাগে, তেমনি এই অল্প কটা পুরি কাকির ক্ষুধা আর খাবার ইচ্ছা যেন আরো বাড়িয়ে দিল। তিনি বললেন, না রে দিদি, মার কাছ থেকে গিয়ে আরো চেয়ে নিয়ে আয়। লাডলি বলল, মা ঘুমিয়ে আছে, জাগলে আমাকে মারবে। কাকি বাক্স আবার হাতড়ে দেখলেন, ওতে ভাঙা চোরা কিছু পড়েছিল। তিনি সেগুলো বের করে খেয়ে ফেললেন। বারে বারে ঠোঁট চেটে চেটে ঢেকুর তুললেন। কি করে আরো পুরি পাওয়া যায় এই ভেবে তার মনটা অস্থির হয়ে উঠল। মানুষের সন্তোষের বাঁধ যখন ভেঙে যায় তখন তার কামনার সীমা পরিসীমা থাকে না। মাতাল মদের কথা মনে করে মদে অন্ধ হয়ে যায়। কাকির অধীর মন ইচ্ছার প্রবল প্রবাহে ভেসে গেল। উচিত অনুচিতের বিচার ভেসে গেল। কিছুক্ষণ পর্যন্ত তার ইচ্ছাকে দমন করে রেখে হঠাৎ তিনি লাডলিকে বললেন, অতিথিরা যেখানে বসে খেয়ে গেছে আমাকে হাত ধরে সেখানে নিয়ে চল। লাডলি তার অভিপ্রায় বুঝতে পারল না। সে কাকিকে হাত ধরে নিয়ে উচ্ছিষ্ট পাতার পাশে বসিয়ে দিল। দিন ক্ষুধাতুর হতজ্ঞান বৃদ্ধা পাতা থেকে পুরীর টুকরো খুঁজে খুঁজে খেতে শুরু করলেন। আহা, দইটা কি সুস্বাদু, কচুরিটা কি মুচমুচে, কি খাস্তা, কি নরম। বুদ্ধিভ্রষ্ট হয়েও কাকি এটা বুঝতে পারছিলেন না যে তিনি যেটা করছেন সেটা কদাপি করা উচিত না।
আমি অন্যের এঁটো পাতা চেটে খাচ্ছি। কিন্তু বার্ধক্য তো আকাঙ্ক্ষা রোগের অন্তিম অবস্থা। সমস্ত কামনা তখন এক কেন্দ্রবিন্দুতে গিয়ে জমা হয়। বুড়ি কাকির সেই কেন্দ্রবিন্দু ছিল তার জিহ্বা। ঠিক সেই সময় রূপার চোখ খুলল। সে বুঝতে পারল লাডলি তো তার পাশে নেই। চমকে গিয়ে খাটিয়ার দুপাশে তাকিয়ে দেখল নিচে পড়ে গেল নাকি। সেখানে না পেয়ে সে উঠে দেখে কি লাডলি এঁঠো পাতার পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে, আর বুড়ি কাকি পাতা থেকে পুরীর টুকরো খুঁটে খুঁটে খাচ্ছে। রূপার মনটা ভারী হয়ে গেল। কোনো গরুর গলায় ছুরি চালাতে দেখলে তার যে অবস্থা হতো, এখন যেন সেই অবস্থা হলো। এক ব্রাহ্মণী অন্যের এঁঠো পাতা ছাড়ছেন, এর থেকে করুণ দৃশ্য আর কি হতে পারে। কয়েক গ্রাস পুরীর জন্য তার খুড়ি শাশুড়ি এরকম নিকৃষ্ট কাজ করছেন। এ হলো সেই রকম দৃশ্য যা দেখে দর্শকের মনও কেঁপে ওঠে। এমন মনে হয় যেন পৃথিবীটা থেমে গেছে, আকাশ চক্রাকারে ঘুরছে, পৃথিবীতে যেন কোনো বিপদ ঘনিয়ে আসছে। রূপার ক্রোধ হলো না। শোকের কাছে ক্রোধ আসবে কি করে? অনুকম্পা ও ভয়ে তার চোখ সজল হয়ে এলো। এই অধর্মের পাপের ভাগী কে? সে নিষ্পাপ মনে আকাশের দিকে হাত তুলে বলল, ভগবান, আমার সন্তানদের তুমি কৃপা করো। এই অধর্মের সাজা আমাকে দিও না, তাহলে আমার সর্বনাশ হয়ে যাবে। রূপা তার নিজের স্বার্থপরতা আর অন্যায়ের এইরকম বাস্তব ছবি আর কখনো দেখেনি। সে চিন্তা করতে লাগলো, হায়, আমি কি নিষ্ঠুর! যার সম্পত্তির থেকে বছরে আমাদের 200 টাকা আয় হয়, তার এই দুর্গতি, আর তা আমারই জন্য। হে দয়াময় ভগবান, আমার জঘন্য অপরাধ হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। আজ আমার ছেলের আশীর্বাদ শত শত মানুষ খেয়ে গেছে। আমি তাকে আমার অঙ্গুলি হেলনের মুখাপেক্ষী করে রেখে দিয়েছি। নিজেদের নামের জন্য কত শত টাকা খরচ হয়ে গেল, অথচ যার দৌলতে হাজার হাজার টাকা ভোগ করেছি, তাকে এই উৎসবে পেট ভরে খেতে পর্যন্ত দিতে পারলাম না। কারণ তো একটাই, যে সে বৃদ্ধা আর অসহায়। রূপা প্রদীপ জ্বালালো, নিজের ভাঁড়ারের দরজা খুলল, আর একটা থালায় সম্পূর্ণ আহার্য সামগ্রী সাজিয়ে নিয়ে বুড়ি কাকির কাছে গেল। অর্ধেক রাত পার হয়ে গেছে। তারার থালায় আকাশ সজ্জিত, আর সেখানে বসে দেবতারা স্বর্গীয় সুষমা বন্টন করছিলেন। কিন্তু তার সামনে সাজানো থালা দেখে বুড়ি কাকির যে পরমানন্দ লাভ হলো, দেবতাদের কারুরই বোধহয় তা হলো না। রূপা অবরুদ্ধ কণ্ঠে বলল, কাকি, ওঠো, খেয়ে নাও। আমার আজ বড় ভুল হয়ে গেছে, তুমি সেজন্য কিছু মনে করো না। ভগবানের কাছে প্রার্থনা করে বলো যেন তিনি আমার অপরাধ ক্ষমা করে দেন। সরল শিশু যেমন মিষ্টি পেলে সব মার আর তিরস্কার ভুলে যায়, বুড়ি কাকি তেমনি সব ভুলে উঠে বসে খাবার খেতে শুরু করে দিলেন। প্রতিটা গ্রাসে তার যথার্থ সদিচ্ছা ফুটে বেরোতে লাগলো। আর রূপা বসে থেকে এই স্বর্গীয় দৃশ্যের আনন্দ উপভোগ করতে লাগলো। এই গল্পটা শেষে এটাই মনে হলো যে রূপা হয়তো পরিস্থিতির চাপেতে যতই সে বুড়ি কাকির ওপর বিদ্বেষ দেখাক, কিন্তু তবুও তার কোথাও একটা নরম মন ছিল। আমরা প্রথমেই দেখেছি যে রূপা খুব ধর্মভীরু ছিল। তাই সে বুড়ি কাকিকে শেষে তার নিজের ভুল বুঝতে পেরে সে তাকে আবার থালা সাজিয়ে তাকে খেতে দিল। এই গল্পটা প্রথমে হয়তো একটু বিদ্বেষ ছিল, কিন্তু পরে খুবই একটা মিষ্টি সমাপন হলো। এইরকম যদি এই পৃথিবীতে যদি সব কিছুই এরকম মিষ্টি সমাপন হতো, তাহলে না জানি এই পৃথিবীটা আমাদের কত সুন্দর হতো। তাই সুন্দর গল্পটা
যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক ও শেয়ার করো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। সব সময় তোমরা আমার পাশে থেকো এইভাবেই। সকলে ভালো থেকো, অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য।